যদি উনি বিশ্লেষণের কথা বলেন তাহলে আমায় মানতে হবে যে বিশ্বনাথদার মতো জঘন্য বিশ্লেষক আর কেউ নেই ওই ইকুয়েশনটা ঠিক রাখার জন্য। শুভেন্দু অধিকারীকে ওই বইটা প্রেজেন্ট করতে গেছে। ওই তো বললাম, খুব বাজে লোক। এবং ওই বলে না, আমি জানি না, ওই বুড়ো বয়সে ভীমরতি বলে, ওর বোধহয় সেই রোগটা হয়েছে, ইদানিং বড্ড বেশি বকছে। ওর এত বড় বড় কথা, ও এত কিছু বলে, ও আর একটা বলুক, এরকম স্টেটমেন্ট দিক যে আমার দম ছিল, আমি ক্যামেরা চালিয়ে গরুর মাংস খেয়েছিলাম। মোহাম্মদ সেলিম যদি সচ্চা কমিউনিস্ট হয় তাহলে ক্যামেরা চালিয়ে মিডিয়ার সামনে শুয়োরের মাংস খাক। যেদিনকে বিকাশ ভট্টাচার্য বলতে পারবে তারপরে আমি ওর কথার গুরুত্ব দেবো। একটা বেয়াদব একসময় এমপি হয়েছিল, গাঁজাখোর একটা গায়ক আছে, ব্রাহ্মণের ছেলে, সে কবির নাম দিয়ে আর কি প্রচুর বিয়ে করেছিল। এই ধরনের কুলাঙ্গারগুলো ইউসিসি বিল এলে আর এই কুলাঙ্গার পনাটা করতে পারবে না, এটা তো সবচেয়ে বেশি। এই যেরকমভাবে সব আইন কানুন চলছে, পুলিশ যেভাবে কড়া পদক্ষেপ নিচ্ছে, এদের প্রত্যেকেরই তো বয়স হয়েছে, এরা অলমোস্ট সবাই আমারই বয়সী। এখন যদি পিঠে বা পশ্চাৎ দেশে লাঠি পড়ে বড্ড কষ্ট হবে। অন্যদিকে এবারে ডিম থেরাপির পর সরাসরি পাথর থেরাপি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির উদ্দেশ্যে লক্ষ্য করে পাথর ছোড়া হলো। অবশ্য এই ঘটনাকে সরাসরি বিজেপির উদ্দেশ্য প্রণোদিত একটি দুষ্কর্ম বলে আখ্যায়িত করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন যে বিজেপির রাজ্যে এই গুন্ডাগর্দি একদম বাস্তব, কঠিন বাস্তব হয়ে দাঁড়িয়েছে, কারণ গুন্ডারা জানে তারা এই সরকারের আমলে প্রশ্রয় পেয়ে যাবে। তার এই মন্তব্য কি বলতে চান? মানে কি বলবো জানি না, একটা মানুষ কতটা নির্লজ্জ হলে এই ধরনের কথাটা বলতে পারে। এর সত্যি কথা বলতে মানুষ কিনা সেটাই আমার একটা বড় প্রশ্ন, যে গুন্ডাদেরকে কিভাবে প্রশ্রয় দিয়েছে জাহাঙ্গীর শাহজাহানদের, তারা এখন এসব বড় বড় কথা বলছে। যাকে ওটা তো বলবেই, ওরকম ভুলভাল কথা বলতে ভালোবাসে, পছন্দ করে, ওর বাইরে কিছু বলতে পারে না। কিন্তু নিশ্চিতভাবেই যদি আমি বলি যে এই ধরনের মানে পাথর ছোঁড়া, ডিম ছোঁড়া, যেটা আমাদের দল থেকে এবং সরকারের পক্ষ থেকেও বারবার বারণ করা হচ্ছে, আমি এটাকে সমর্থন করি না নৈতিকভাবে। আমি আবার বলে দিই, নৈতিকভাবে আমি সমর্থন করি না, যেহেতু আমার দলের নীতি হচ্ছে এগুলো না করা সেই। কিন্তু আবার কখনো কখনো এগুলো দেখে আমি ভীষণ আনন্দ পাই, কারণ এ বড় রংবাজ হয়েছিল না, আমাদের কর্মীদের বলেছিল চামড়া গোটাবে, এই করবে সেই করবে, এবার দেখ হয়ে গেল। এত এত নাকি বড় রংবাজ, ও ডন, ও এই ফাঁসিতে দেবো, এই ঝোলাবো, অনেক কিছু বড় বড় কথা বলেছে। সুতরাং কার মনে কি ক্ষোভ আছে, কিভাবে করছে জানি না, এবং এটা কতটা যে বিজেপির লোকরা করছে, কারণ আমি অন্তত আজকে 12 বছর হলো মানে আমার দলটার সাথে জড়িত। আমি কিন্তু আমার দলের কর্মীদের মধ্যে এই ধরনের মানে উগ্রতা বা মানসিকতা আছে বলে আমি বিশ্বাস করি না, খুব অনেস্টলি স্পিকিং। আমি তাদের সাথে বহুদিন ধরে রয়েছি, তাদের মধ্যে ক্ষোভ আছে, তারা হয়তো কখনো কোনো রকম কিছু হলে প্রতিরোধ নিশ্চয়ই করবে তাদের ওপর আঘাত করলে, কিন্তু এই ধরনের ব্যবহার আমি বিজেপির কর্মীরা করছে এটা বিশ্বাস করতে আমার কষ্ট। এখন এটা ওই এখন তো সবাই বিভিন্ন রকম বলছে এই তৃণমূল ওই তৃণমূল, আমার কাছে অ্যাকচুয়ালি তৃণমূল দুটো। এক হচ্ছে ভগ্ন তৃণমূল, যেটা হচ্ছে মমতা ব্যানার্জি আর অভিষেকের, আর একটা হচ্ছে নগ্ন তৃণমূল। ভগ্ন তৃণমূল আর নগ্ন তৃণমূল, নগ্ন তৃণমূল আমি এই জন্য বলছি, এরা এদের নির্লজ্জতার নগ্নতাটা দেখিয়ে দিয়েছে সব ধান্দাবাজেরা বেরিয়ে গিয়ে। তো এই ভগ্ন তৃণমূলের লোক করছে না নগ্ন তৃণমূলের লোক করছে জানি না, তবে যেই করুক এটা হওয়া উচিত নয়। এবারে দেখা যাচ্ছে বামেরা আবার পুনরায় একদম মেন স্ট্রিমে ফিরে আসার জন্য উঠে পড়ে লেগেছেন। তার কারণ মীনাক্ষী মুখোপাধ্যায় সরাসরি এবার যেরকমটাই আর কি সরকারের পক্ষ থেকে গুন্ডা দমন নিয়ে যে নতুন আইনটি এলো তার বিরুদ্ধাচরণ করে তিনি বলছেন যে এটিকে গণতন্ত্র হত্যার লাইসেন্স হিসাবে ব্যবহার করা হচ্ছে। শুধুমাত্র তাই নয়, যে বিরোধীদের কণ্ঠরোধ করারও একটি আইনি লাইসেন্স যেন হয়ে গেল, এরকমই তিনি মন্তব্য করেছেন। তার এই মন্তব্যকে কতটা যুক্তিযুক্ত বলে মনে করেন? মানে তপন শুকুর, সুশান্ত ঘোষের দলের মানুষরা শেখাবে গুন্ডা কি ব্যাপার, কোনটা গুন্ডামো আর কি, এর চেয়ে হাস্যকর কিছু হতে পারে না। আর গুন্ডা দমন নিয়ে যাদের যাদের বিরোধ রয়েছে, আমি একটু শুনছিলাম যে কেন এরকমভাবে একটা অধিকার দিয়ে দেওয়া হচ্ছে যে জাস্ট কিছু সন্দেহের বশে অ্যারেস্ট করা হবে। আপনি যদি দেখেন আমাদের নির্বাচনী প্রক্রিয়ার সময় যখন শুরু হয় তখন কিন্তু নির্বাচন কমিশনের কাছে সেই অধিকারটা থাকে, যারা ভোটে গণ্ডগোল করতে পারে এরকম সন্দেহ হয়, যারা অলরেডি বিভিন্ন থানায় যাদের বিরুদ্ধে কোনো রকম কেস আছে তাদেরকে অ্যান্টিসিপেটরি ইমপ্রিজনমেন্ট করে, তাদেরকে হেফাজতে নেয়। সুতরাং এটা অগণতান্ত্রিক বা সেরকম আমি অন্তত মনে করি না। এরকম একটা বিধান রয়েছে
সেটা হচ্ছে নির্বাচন কমিশনের একটা অধিকারের মধ্যে পড়ে। এবার সরকার মনে করছে বিগত 50 বছর ধরে এখানে মানে যেভাবে যেটা সরকার এবং আমার দল বলছে যে আমরা প্রশাসনকে দুর্নীতিমুক্ত করতে চাই এবং সমাজে একটা শান্তির আবহ তৈরি করতে চাই, সেটা করতে গিয়ে সেই একই ধরনের নির্বাচন কমিশনের মতো অধিকার যদি সরকার পেতে চায়, আমার মনে হয় সেটা একেবারেই ঠিক আছে। এবং আর একটা জিনিস বলি, অনেকেই দেখছি সমালোচনা করা, বলছে হ্যাঁ এরকম ঢুকিয়ে দেবে, এটা হয় নাকি? যারা এই মীনাক্ষী বলুন বা তৃণমূল বলুন বা অন্যান্য দল যারা বলছে, তারা মানুষকে ওই অর্ধসত্য বলে, যেটা মিথ্যের চেয়েও ভয়ঙ্কর, মানুষকে বিভ্রান্ত করছে। এই আইনে যে বিলটা আর কি প্লেস করা হয়েছে, তাতে দেখবেন একটা রয়েছে যে 3 সপ্তাহ বা 3 মাস, আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, একটা অ্যাডভাইজারি বোর্ডও থাকবে এবং সেই বোর্ড কিন্তু রিভিউ করবে যে অ্যারেস্টটা করা হয়েছে সেটা যথাযথ কিনা, এবং তাদের হাতে সেই অধিকার থাকবে, যদি তারা মনে করে যে এই গ্রেপ্তারিটা ঠিক যথাযথ নয়, তাহলে তারা বলতে পারে যে একে ছেড়ে দাও। সুতরাং এটা এরকম নয় যে ওয়ান ফাইন মর্নিং কাউকে তুলে নিয়ে 1 বছর আটকে রাখলো। আর আমার মনে হয় এইটা নিয়ে আমার মতো যারা সাধারণ মধ্যবিত্ত মানুষ, যারা এইসব গুন্ডামি রংবাজি এসবগুলো করে না, আমি মাঝে মধ্যে বোধহয় একটু রংবাজি করি, জানি না, অনেকে বলে, হোয়াট এভার, গুন্ডামি তো করিনি এখনো, তো আমাদের তো ভয় নেই। হ্যাঁ, এখন অভিষেক বলুন, জাহাঙ্গীর বলুন, ওদিকে হুমায়ুন কবির বলুন, যারা এইসব করে অভ্যস্ত, তাদের জন্য ভয় আসা স্বাভাবিক। সেই জন্যই হয়তো তারা একটা বিরোধিতা করছে, এবং সেটা তো বলবো আমি সরকারের জন্য একটা সাফল্য। জাস্ট বিলটা এখন এনেছে, তা এখনই গুন্ডাদের এত ভয়। এবার বিলটা পাস হয়ে যখন আইন হবে, তাহলে বুঝতে পারছেন তো, সরকারের কাছ তো ওখানেই অর্ধেক শেষ হয়ে যাবে। সরকারের আসল উদ্দেশ্য তো হচ্ছে এই গুন্ডাগুলোকে দমিয়ে রাখা, শান্তি বজায় থাকে যাতে সমাজে। সুতরাং একদম ঠিক পথে চলছে। তবে অন্যদিকে দেখা যাচ্ছে যে ডবল ইঞ্জিন সরকার যে সমস্ত রাজ্যে রয়েছে, সেই সমস্ত রাজ্যের উদাহরণ এবং সর্বোপরি মীনাক্ষী মুখোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের উদাহরণ টেনে আনছেন। তিনি বলছেন যে যে সমস্ত রাজ্যে বিজেপি শাসন এবং দেশের অন্যান্য জায়গায় একটার পর একটা আইন আনা হচ্ছে, এই নতুন শ্রম কোড আইন যেটি, এর মূল লক্ষ্যই হলো শ্রমিকদের অধিকার কেড়ে নেওয়া, তাদের আন্দোলনকে দমন করা। রাজ্যের এই গুন্ডা দমন আইনটিও আগামী দিনে ঠিক এই একই পথে হাঁটতে চলেছে বলে তিনি দাবি করেছেন। ইনফ্যাক্ট মানে আপনি যদি একটু ভালো করে খোঁজ করেন, আমার আবার উল্টো ধারণা। মানে অনেকেরই মনে হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার অ্যাকচুয়ালি কিন্তু ব্যবহার করেনি। উত্তরপ্রদেশ মডেলটা কি, এই যতগুলো বেয়াদবকে ধরেছে না, ওই যে জাহাঙ্গীর বলুন, সব্যসাচী, এমনি এরা সুস্থভাবে হেঁটে চলে বেড়াচ্ছে তা না, ওরা থানায় বা নিয়ে গিয়ে না খুব আদর যত্ন করে, যার পুরো একটা প্রতিফলন বেরোয়। তারপর যখন ওরা থানা দিয়ে বেড়ে হাঁটে, বেশি খাওয়া দাওয়া হলে তো মানুষ ঠিকভাবে হাঁটতে পারে না, ওরাও পারে না, ওদের এত খাতির যত্ন হয়। এই পশ্চিমবঙ্গ সরকার কিন্তু এখন ওই খাতির যত্নটা শুরু করছে না। ওইটা মানে আমার মতো এরকম প্রচুর লোক মনে করছে যে অ্যাকচুয়ালি বিজেপি শাসিত রাজ্য যে উত্তরপ্রদেশ বলুন বা গুজরাট বলুন, সেই ধরনের কড়া মনোভাব এখনও দেখা যায়নি। সেই হিসেবে পশ্চিমবঙ্গ সরকার অনেক নরম পন্থা অবলম্বন করেছে। আর যেটা শ্রমবিল, ওটা নিয়ে না হয় আর একদিন বলবো, ওটাও আবার আমি বলছি, এরা পুরো তথ্যের বিভ্রান্তি ঘটিয়ে, শ্রমবিল সম্বন্ধে যেহেতু মানুষ পড়াশোনা করেনি, অতটা জানা সম্ভব নয়, আবার ওইগুলোকে জড়িয়ে, এটা হচ্ছে টিপিক্যাল বামপন্থী কায়দা, যে মানুষকে জাস্ট বিভ্রান্ত করে কিছু মিথ্যেকে তাদের মনের মধ্যে ঢুকিয়ে দাও। অন্যদিকে এই যে ইউসিসি বিল, এখানে যেরকমটাই আর কি দেখা যাচ্ছে যে ধর্মান্তরণ করে দ্বিতীয় বিয়ে করা যাবে না, একই সঙ্গে সম্পত্তিতে ছেলে মেয়ের সমান অধিকার বজায় রাখারও কথা বলেছে। এই ইউসিসি লাগু হলে আর কি পজিটিভ কিছু হবে বলে মনে হয়? আমি একটা তো হচ্ছে, ওই একটা বেয়াদব একসময় এমপি হয়েছিল, গাঁজাখোর একটা গায়ক আছে, ব্রাহ্মণের ছেলে, সে কবির নাম দিয়ে আর কি প্রচুর বিয়ে করেছিল। এই ধরনের কুলাঙ্গারগুলো ইউসিসি বিল এলে আর এই কুলাঙ্গার পনাটা করতে পারবে না, এটা তো সবচেয়ে বেশি। এবং এটা মানে জোক অ্যাপার্ট, ইউসিসি দেখুন, আজকে এই যে বামপন্থীরা এরা এত কিছু বলে, সবাই সমান, সাম্যবাদ, অনেক কিছু বলে। তা আমার গণতান্ত্রিক দেশে আইনটাও তো সবার জন্য সমান হওয়া উচিত। আজকে আমি যদি কিছু কিছু ক্ষেত্রে কোনো একটা সম্প্রদায়ের বিশেষ আইনকে মান্যতা দিই, তাহলে তাদেরই সেই ধর্মের যে আরও একটা আইন আছে,
যেটা ধরুন যে কোনো ধরনের অপরাধের ক্ষেত্রে ভীষণভাবে করা, যেখানে ফাঁসি দিয়ে দেওয়া, হাত কেটে দেওয়া, এইসব বিধান আছে, সেগুলো তাহলে করা উচিত। যে কোনো একটা হতে হবে। হয় যদি প্রত্যেকটা ধর্মের জন্য আলাদা নিয়ম থাকতে পারে, সে যে কোনোই হোক, সে সম্পত্তি হোক বা বিয়ে সংক্রান্তই হোক, তাহলে তাদের জন্য কিন্তু ওই ফৌজদারি আইনটাও তাদের ধর্মের অনুযায়ী হওয়া উচিত। ওই আমি গাছেরও খাবো তলারও করবো, সেটা তো হয় না। সুতরাং একটা গণতান্ত্রিক দেশে একটা মানে ইউসিসি মোস্ট ওয়েলকাম অ্যাকশন বাই দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। কল্যাণ বন্দ্যোপাধ্যায় সরাসরি রচনা বন্দ্যোপাধ্যায়ের এই বিভিন্ন রকম মন্তব্যের বিরোধিতা করে বলেছেন যে দল ছাড়ার পর রচনা বন্দ্যোপাধ্যায়ের তথাকথিত একটি বড় রিয়েল এস্টেট কোম্পানির যে ফ্ল্যাট যেখানে তিনি থাকেন, আমি নাম করেই বলছি আরবানা, তো সেই ফ্ল্যাটে দুধওয়ালা কাগজওয়ালা ছাড়া বর্তমানে আর কেউ যায় না। অবশ্য এই কথারই বিরোধিতা করে আবার রচনা বন্দ্যোপাধ্যায় পাল্টা মন্তব্য করেছেন। তিনি বলছেন যে আমি 200টিরও বেশি মানে ছবি করেছি। আমার যে ফ্ল্যাট সেটি আমি নিজের টাকায় কিনেছি, দলের দয়ায় নয়। তাহলে এতই যদি ধক থাকতো তাহলে তৃণমূল সুপ্রিমো কেন গড়িয়াহাটের মেয়ে বা ফুটপাথের কোনো মেয়ে এরকম কাউকে ভোটে দাঁড় করালেন না? অবশ্য তার এই মন্তব্য একদমই সমর্থন করছে না টলিউডের একাংশ। মানে ওই যে বললাম, প্রচণ্ড প্রচণ্ড অশিক্ষিত, নোংরা, উদ্ধত। মানে ফুটপাতের মেয়ে ভোটে লড়তে পারে না, সেটা অপরাধ। এই জন্যই বলি বিজেপি ইজ এ পার্টি উইথ ডিফারেন্স। আমি নাম করছি না, আমাদের একজন এবারের বিধায়িকা হয়েছেন এবং তিনি মন্ত্রীও হয়েছেন, যিনি পরিচারিকার কাজ করতেন। আমার আপনার যতটা অধিকার আছে ঠিক ততটাই অধিকার আছে ফুটপাতের, ইভেন যদি কেউ ভিখারি হয় তারও। এদের এত বড় অডাসিটি হয় কী করে? এরা নিজেদেরকে ভাবে এটা কি? মুখ দিয়ে খুব বাজে কথা বেরোয়। ওরা অভিনয় করে, আমরা পয়সা দিয়ে সিনেমাগুলো দেখেছি বলে ওদের আজকে এত ঠাটবাট। আমরা যদি না দেখতাম ওদের নিজের আর কি ছিল। আমি পেশাদার, আমার বুদ্ধি লাগিয়ে আমি ক্লায়েন্টের হয়ে কাজ করে পয়সা পাই। আমার কাজের কোনো উপকার পায়, সে সার্ভিস পায়, তবে সে আমায় পয়সা দেয়। ওদের কি আছে? আমরা এন্টারটেন করতে যাই, আর কিছু করার থাকে না, 3 ঘন্টা সময় কাটাতে হবে। এই দেখলাম রচনা বন্দ্যোপাধ্যায় গাছ ধরে দৌড়াদৌড়ি করছে, সেই পয়সায় এত বড় বড় কথা, এত বড় এইসব অসভ্যের মতো কথা বলার এদের অডাসিটি হয় কি করে? আর ওদের নিজেদের মধ্যে ওই যে বললাম ভগ্ন আর নগ্নর মধ্যে এখন বিশাল চলছে। কারোর বক্তব্যকেই আমি গুরুত্ব দিচ্ছি না, কারণ এখন যদি দেখেন ভগ্ন গোষ্ঠী এই নগ্ন গোষ্ঠীর সম্বন্ধে হাজার একটা অভিযোগ আনছে, ওর এই খারাপ, ওর ওই খারাপ, তাই খারাপ। আরে ভাই, এরা যেরকম 2 মাস আগে পর্যন্ত দিদি দিদি করে এখন পাল্টি করেছে, তোরাও তো 2 মাস আগে জানতি যে এদের এত কিছু খারাপ, তাহলে এদেরকে টিকিট দিয়েছিলি কেন? সুতরাং ওদের মানে দুটো নোংরা জিনিসের ব্যাপারে আমি আর ঢুকবো না। এদিকে দেখা যাচ্ছে যে 21শে জুলাই তৃণমূলের তথাকথিত যে মহা সমাবেশ হতো ধর্মতলায় ডোরিনা ক্রসিং এর যেখানে, সেইখানে আর সভা করার মানে পুরনো জায়গায় সভা করার অনুমতি নয়, জানিয়ে দিল পুলিশের পক্ষ থেকে, জানানো হয়েছে। তবে এত কিছুর পরেও কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন যে 21শে যে সমাবেশ সেটি হবেই। সে ওরা করতেই পারে, কিন্তু এই যে 21শে জুলাই যে জায়গাটা হতো 2025-এও, আমি যদি খুব ভুল না করি, এটা আদালত অবমাননার অলরেডি বোধহয় একটা মামলা চলছে। কারণ আদালত ওই জায়গায় কিন্তু করতে বারণ করেছিল, তারপরে ওরা করেছিল, কারণ এরা তখন সরকারে ছিল। এবারে সরকারে নেই, বেশি সব না করতে যাওয়াই ভালো। এই যেরকমভাবে সব আইন কানুন চলছে, পুলিশ যেভাবে কড়া পদক্ষেপ নিচ্ছে, এদের প্রত্যেকেরই তো বয়স হয়েছে, এরা অলমোস্ট সবাই আমারই বয়সী। এখন যদি পিঠে বা পশ্চাৎ দেশে লাঠি পড়ে বড্ড কষ্ট হবে। এগুলো না করাই ওদের জন্য ভালো। আমি ওদেরকে এটাই মানে একটা অনুরোধ করব, বেকার শরীরে কষ্ট দেবেন না। মনে তো অলরেডি অনেক কষ্ট নিয়ে ঘুরে বেড়াচ্ছে এরা, শরীরে কষ্টটা না নেওয়াই ভালো। আবার আমরা দেখেছি যে ওই 4 তারিখের পরে হঠাৎ করে পাগড়ি বেঁধে বা জয় শ্রীরাম ধ্বজা নিয়ে তৃণমূল থেকে বা অন্য কোনো দল থেকে হঠাৎ বিজেপি যারা আর কি, সেই রকমই একটি তালিকায় মানে নতুন সংযোজন হলো, যার তিনি নাকি বলেছিলেন 110 আসনও পার করবে না বিজেপি। অথচ সেই বিশ্বনাথ চক্রবর্তী শুভেন্দু অধিকারীকে নিয়ে বই লিখলেন এবং সেখানে তার সঙ্গে মানে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখাও করেছেন। এই নিয়ে অত্যন্ত একটি মানে পোস্ট ভাইরাল হয়েছে যে শুভেন্দু অধিকারী যখন বইটি হাতে নিচ্ছেন তখন তিনি এত বড় কিংকর্তব্য বিমূঢ়ের মতন আর বোধহয় তাকে কোনোদিনও দাঁড়াতে দেখা যায়নি। এখন ওয়ার্ল্ড কাপ ফুটবলের মরশুম তো, ফুটবল খেলায় আমরা একটা কথা বলতাম ছোটবেলায়,
গ্যালারি শো করছে, মানে কোনো প্লেয়ার সে নিজে খালি ড্রিবল করছে, কায়দা করছে, গোল করার দিকে মন নেই, যে গ্যালারি শো করা, দেখো আমি কত ইয়ে। তো এখন না এই যে টিভির বিভিন্ন আলোচনা হয়, বিশেষ করে যার নাম বললেন বিশ্বনাথ দাস সম্বন্ধে আমার সাথে ব্যক্তিগত খুব ভালো সম্পর্ক, কিন্তু বিশ্বনাথ দাস সম্বন্ধে আমার একদম ধারণা বিশ্বনাথ দার বোধহয় রেগুলার টিভিতে মুখ না দেখালে বিশ্বনাথ দা মানসিক চাপে পড়ে, নাম্বার ওয়ান। এবং সেই কারণে বিশ্বনাথ দার সবসময় চেষ্টা থাকে কোন কথাটা বললে মানুষ খুশি হবে। উনি বলেন বিশ্লেষক, উনি বিশ্লেষণের একটাও কথা বলেন না। যদি উনি বিশ্লেষণের কথা বলেন তাহলে আমায় মানতে হবে যে বিশ্বনাথদার মতো জঘন্য বিশ্লেষক আর কেউ নেই। মার্চ অথবা এপ্রিলে খুব জোর গলায় বলেছিল বিজেপি 110-15টার বেশি আসন পাবে না, এবং আমি যদি খুব ভুল না করি ওইটা বলার আগে উনি এটা মানে ক্লেম করেছিলেন যে আমি গ্রাসরুট লেভেলে কাজ করি, আমরা গ্রাসরুট। এই যদি গ্রাসরুট হয়, এটা তো ওই মানে গ্রাসরুট মানে হচ্ছে তৃণমূল, মানে এখন গ্রাসরুট বলে মানে কি ওই তৃণমূল স্তরে না তৃণমূল দলের হয়ে উনি বলতে চেয়েছিলেন। ওয়ান, নাম্বার টু, হয়তো সেইটা থেকেই উনি ওই ইকুয়েশনটা ঠিক রাখার জন্য শুভেন্দু অধিকারীকে ওই বইটা প্রেজেন্ট করতে গেছেন। তবে একটা কথা বলবো, মানে বিশ্বনাথ দা সম্বন্ধে, বিশ্বনাথ দা কিন্তু বরাবরই শুভেন্দু অধিকারীর ফ্যান ছিলেন, কারণ উনি বরাবরই শুভেন্দু অধিকারীর হয়ে প্রচুর বলেছেন যে ওনাকে সভাপতি করা উচিত। তো একটা সময় যখন আমাদের এখানে সভাপতি নির্বাচন হবে সেটা উনি রেগুলার বলতেন শুভেন্দু অধিকারীকেই সবার প্রতি করা উচিত। তারপরে ভোটের আগে থেকেই বলছেন শুভেন্দু অধিকারীকেই মুখ্যমন্ত্রী করা উচিত। তো ব্যাপারটা হচ্ছে এটা, ওই এখন শুভেন্দু অধিকারীর কাছে উনি হয়তো গেছেন ওই কারণেই যে আমি বইতে লিখেছিলাম যে আপনি মুখ্যমন্ত্রী হবেন, সেইটাই জানান দিতে। কারণ আমাদের তো মেমারিটা খারাপ, আজকে একটা বলেছে যদি 3 বছর বাদে ভুলে যাই, ওটা যদি লেখার ইয়েতে থাকে যে এই লোকটা আমার হয়ে অনেক লড়েছে, তাহলে আমার একটা ভালো লাগবে, সেরকম একটা ব্যাপার হতে পারে। প্রকাশ রঞ্জন ভট্টাচার্য কিছুদিন মানে দিন 2-3 আগে তিনি আবার গোপাল মুখোপাধ্যায়কে দাঙ্গাবাজ এবং গুন্ডা বলে আখ্যায়িত করেছেন। ওই তো বললাম খুব বাজে লোক। এবং ওই বলে না, আমি জানি না, ওই বুড়ো বয়সে ভীমরতি বলে, ওর বোধহয় সেই রোগটা হয়েছে, ইদানিং বড্ড বেশি বকছে। এর বাইরে আমি আর কিচ্ছু বলবো না ওই লোকটা সম্বন্ধে। ওই যেদিনকে সবার সামনে মিডিয়া, আমি আবার আপনাদের চ্যানেলে বলছি, ওর এত বড় বড় কথা, ও এত কিছু বলে, ও আর একটা বলুক, এরকম স্টেটমেন্ট দিক যে আমার দম ছিল, আমি ক্যামেরা চালিয়ে গরুর মাংস খেয়েছিলাম। মোহাম্মদ সেলিম যদি সচ্চ কমিউনিস্ট হয় তাহলে ক্যামেরা চালিয়ে মিডিয়ার সামনে শুয়োরের মাংস খাক। যেদিনকে বিকাশ ভট্টাচার্য বলতে পারবে তারপরে আমি ওর কথার গুরুত্ব দেবো, তার আগে আমি ওর কোনো কথার গুরুত্বই দেবো না। মানে তার আরও 2টি মন্তব্য খুব ভাইরাল হয়েছে, আমি একটুখানি তুলে ধরার চেষ্টা করব। সেটা হচ্ছে, বিজেপিকে ক্ষমতায় আপনারা সবাই ভোট দিয়ে এনেছেন, কিন্তু বিজেপি 15 বছর মমতাকে সামনে রেখে সংবিধানের 12টা বাজিয়ে দিয়েছে। যতটুকু বাদ বাকি ছিল সেটুকু মোদি আর শুভেন্দু মিলে শেষ করে দিল। ভারতবর্ষের সংবিধানের মৌলিকতাকে এরা ধ্বংস করে দিচ্ছে। কি বলবেন? বললাম একদম থার্ড গ্রেডেড পার্টি একটা, একদম ইয়ে। আর এদের সব ইয়ে মানে যারা বলে বামপন্থী, এগুলো মানে যেগুলো ওদের মুখপাত্র সব কাটা হচ্ছে একটা কি বলবো ভাঁড় আমার কাছে। কেন এবার আমি বলছি, 15 বছর মানে 2011 থেকে, তাই তো 2011 থেকে 16 রাজ্যের বিরোধী দল কে ছিল? বাম আর কংগ্রেস, রাইট? আমরা তখন 3টে, আমি তখন রেগুলার মুখপাত্র হিসেবে যেতাম, এক একটা চ্যানেলে 2-3টে, এক এক দিনে 2-3টে চ্যানেলেও যেতাম। প্রথম দিকে আমি বলে দিচ্ছি 16 এই 17-18 সময় আমাকে ইচ্ছে করে টিস করতে এই বামপন্থীরা, আমার তো প্রফেশনাল কোয়ালিফিকেশান আছে। আরে আপনার মতো এরকম উচ্চশিক্ষিত লোক আপনি বিজেপি করেন? মানে এরা মানুষকে এত বিচ্ছিরিভাবে বিজেপি সম্বন্ধে ভুল বোঝানোর চেষ্টা করেছে। একটা শিক্ষিত লোক যদি বিজেপির হয়ে বসে এরা থ্রেট ফিল করতো, আমাকে খোঁচাতে চাইছিল। আমার যদি ইগো হার্ট হয় যে সত্যি তো আমি কেন বিজেপির হয়ে বসবো, আমি সরে যাই, ওদের সুবিধা হবে। এই হচ্ছে এদের নোংরা রাজনীতি। আপনি যদি 11 থেকে 16 দেখেন, এই যত রকম দুর্নীতি যেগুলো আসছে এখন, একটা নিয়েও এরা প্রতিবাদ করেছে? কোনোদিনও রাস্তায় নেমেছে কিছু করেনি। আপনি যদি পশ্চিমবঙ্গে বিরোধী রাজনীতির মানে তেজ এবং সক্রিয়তা দেখেন, সেটা হচ্ছে 2019-এর পরে। 2019-এ আমরা 18টা সিট পেলাম, যদিও বিধানসভায় আমাদের মাত্র 3খানা সিট ছিল, কিন্তু মানুষ বকলমে আমাদেরকেই বিরোধীর দায়িত্বটা দিয়েছিল। এবং তারপর থেকেই দেখবেন এই সাধারণ মানুষের হয়ে এই লড়াই, অন্যায় অবিচারগুলোর ওপর লড়াই শুরু হয়েছে, যার ফলশ্রুতিতে 21-এ আমরা প্রধান বিরোধী দল হলাম। এবং প্রধান বিরোধী দল এখন বোঝা যাচ্ছে 21-এ কীরকম ভোট হয়েছিল, যাকে ওই বিতর্কে যাব না, যা হয়েছিল। 26-এ আর মানুষ কোনো এদিক ওদিক তাকায়নি, কোনো রিস্ক নেয়নি।
মন খুলে আমাদেরকে ভোট দিয়ে ক্ষমতা এনেছে। তো বিকাশ ভট্টাচার্য কি বলছে, সেটা বিকাশ ভট্টাচার্যের কথাটা মানে যে কজন ওদের ভোটার, যে কজন আবার যারা ভোটার তারাই দেখবেন ব্রিগেডে যায়, কারণ ওদের ব্রিগেডে যত লোক হয় তত ভোট ওরা পায় না, পরিষ্কার। এই হচ্ছে মানে সিপিএম। তো ওই লোকগুলোই বিশ্বাস করবে, ওর বাইরে কেউ ওর কথার গুরুত্ব দেয় না। ভাই আপনি বলছেন ভাইরাল, আমি জানি না ভাইরালের ডেফিনেশন কি। ওটা কি ভাইরাস, এক ধরনের ভাইরাস সমাজকে ক্ষতি করছে সেই হিসাবে আপনি ভাইরাল বলছেন? তাহলে ডেফিনেটলি দিস ইজ এ ভাইরাল ডিজিজ। লেফট দিস আইডিওলজি ইজ এ ভাইরাল ডিজিজ ফর দ্য সোসাইটি। ঠিক তাই, মানে আপনি এক্ষুনি যেটা বললেন ঠিক সেরকমই একটি উদাহরণ, তার আরও একটি কথার প্রতিফলনেই এটি উঠে আসে। সেটি হচ্ছে যে তিনি আবার উল্লেখ করছেন যিনি নাকি তৃণমূলের বিরুদ্ধে এত বিরুদ্ধাচরণ করছেন, তিনি আবার বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে যখন আইনি লড়াই লড়ার জন্য কেউ থাকবে না তখন আমি থাকবো। আরে ভাই ইন্ডিজোটে কে ছিল? ইন্ডিজোটে তো এরাই ছিল। আচ্ছা এইরা কিরাম দেখুন কত বজ্জাত এরা। যখন দিল্লিতে একটা ইন্ডিজোটের একটা মিটিং হয়েছিল স্টেজে, সীতারাম ইয়েচুরি যখন ছিলেন তখন মমতা ব্যানার্জি ছিলেন না। সীতারাম, এটা তার মানে আগে থেকে ওদের কথা বলা ছিল যে ভাই একসাথে তো স্টেজে গেলে আমরা ওয়েস্ট বেঙ্গলে হাসির খোড়া পাবো। সীতারাম ইয়েচুরি চলে গেল, তারপর মমতা ব্যানার্জি গেলেন। এই যে আরে ভাই যা করবি কর না, যদি মনে হয় ওটা ঠিক সৎভাবে সবার সামনে কর। এই যে আমরা যে আইনগুলো এই সরকার আনছে গুন্ডা দমন, আমরা মনে করছি আজকে যদি আমি বিজেপির কর্মী আমি গুন্ডামি করি আমাকে পর্যন্ত এই সরকার ছাড়বে না। তো আমার সরকারের সেই অনেস্টি রয়েছে, ভাই আমি এই গুন্ডা দমন করতে চাইছি, এটা ঠিক মনে করছি, কে করছে আমি দেখবো না, আমি এই আইন আনবো। তা তোরা করিস না কেন? বলবে তৃণমূলকে গালাগাল করবে, তৃণমূলের সাথেই আপোষ করবে। যে দলটার আইনজীবীরা ওদের কর্মীরা মারা গেছিল, হরগোবিন্দ দাস, চন্দন দাস, তার হয়ে কেস না লড়ে, তার খুনির হয়ে কেস লড়ে, যেহেতু তারা একটা বিশেষ সম্প্রদায়ের ছিল এবং ওই সম্প্রদায়ের ভোট লাগবে, তাদের শিক্ষা দীক্ষা রুচি মানসিকতা এটা মানে ভদ্র সমাজে আলোচনা করা উচিত না। আমি তো বারবার এর আগের দিনও আপনাদের বলেছি, প্রবলেম হচ্ছে কি জানেন তো, এই পশ্চিমবঙ্গের মিডিয়ার জন্য এরম একটা জঘন্য নোংরা গোষ্ঠী এখনো পর্যন্ত অস্তিত্ব টিকিয়ে রাখতে পেরেছে। আপনি বলছিলেন না ওরা অস্তিত্ব টেকাতে পারছে না, আপনারা এদেরকে রেখেছেন, একটা সিট নেই, গুরুত্বই দেবে না, হাট কিছু বললে ভাট এখান থেকে, সিম্পল। তাহলেই দেখবেন আর এদের বকবকানি সব বন্ধ হয়ে যাবে। সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য তো আবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বা বীর সাভারকারদের ব্রিটিশের চাটুকার বা দালাল বলে বলেন। বলে আমি যেরকম আবার বলি যে বামপন্থীরা হচ্ছে চীনের জারুর সন্তান। দেখুন কে কার মতো কি ভাবছে সেটা তো তার সে বলতেই পারে, আমাদের দেশে বাক স্বাধীনতা আছে। কোনো একটা, আমি নাম বলবো না, কোনো একটা চ্যানেলে ঠিক এই কথাটাই একটা লাইভ ডিসকাশনে ওদেরই একজন খুব বড় নেতা, আজকাল ওনাকে দেখা যায় না, উনি বলেছিলেন যে এরকম বিজেপি হচ্ছে ব্রিটিশের দালাল, ব্রিটিশের দালাল বলেছিলেন উনি। আমি বলেছিলাম একদম, আর আপনারা হচ্ছেন চীনের জারুর সন্তান। আমি আজকের দিনেও ওইটাই স্ট্যান্ড করি, এরা হচ্ছে চীনের জারুর সন্তান। আমার মনে হচ্ছে আমি বলছি স্বাধীন দেশের নাগরিক হিসেবে, ওনার মনে হচ্ছে উনি বলছেন, ওর উত্তর আমি দেবো না। দাদা, মানে অন্তিম একটি পর্যায়ের দুটি প্রশ্ন রাখতেই হচ্ছে। এক হচ্ছেন অভয়ার বাবা, তার বিরুদ্ধে হঠাৎ করে একটি মানে পোস্ট উঠে আসছে এবং অভিযোগ উঠেছে যে কোনো এক জনৈক মন্দির, সেই মন্দিরের ট্রাস্ট গঠনের জন্য তিনি সেখানে গিয়ে মন্দিরের যে প্রণামী বাক্স হয় সেখানে যা যা কিছু প্রণামী পড়ে আর কি, তার হিসাব নিকাশ তিনি দাবি করেছেন। এই ব্যাপারটাকে কিভাবে বিশ্লেষণ করতে চান? মানে সত্যি কথা বলতে এই লাস্টে এটা আনলেন, এটা নিয়েও হয়তো অনেক বেশি আলোচনা করা উচিত ছিল, ওই বিকাশ ভট্টাচার্যের মতো ফালতু লোককে নিয়ে না করে। মানে কিছু ঘটনা ঘটছে, টু বি ভেরি অনেস্ট উইথ ইউ, মানে আমি খুব সামান্য লোক, কিন্তু ফর হোয়াট এভার রিজন আমাকে প্রচুর লোক ভালোবাসে, বিশ্বাস করে। লাস্ট 5-6 দিন ধরে এত বিভিন্ন জায়গা, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে এমন এমন সব শুনছি না, নিজের মন খারাপ হয়ে যাচ্ছে। এবং যার জন্য আজকে আমি একটা ছোট্ট চুটকি ছড়া আমার ফেসবুকে পোস্ট করেছি, এবং অনেকেই সেটা পছন্দ করছে, কারণ তারা বলছে এটা বাস্তব। এই যে যেটা পানিহাটির ঘটনা, প্রবলেমটা হচ্ছে সিমিলারলি আর একটা ঘটনা আমি শুনলাম বোধহয় ওই মানবগুড় এটা কি এগরা, ওইখানে কালকেও বোধহয় একটা কিছু হয়েছে। দুটো ক্ষেত্রেই আমি মানে ভিডিও যেগুলো দেখেছি সেখানে একরকম ভিউ পেয়েছি, আর আমার কাছে যখন ফোনের কেউ কথা বলছে পুরো উল্টো ভিউ পেয়েছি। এই দুটো ক্ষেত্রেই আমার জন্য যেটা বেদনাদায়ক, যদি এই অভিযোগগুলো সত্যি হয়
সেটাও আমার বিজেপির লোক, আমার বিজেপির বিধায়িকার স্বামীর সম্বন্ধে। আর যদি এটা একটা কনস্পিরেসি হয়, সেটাও করছে আমারই দলের একজন প্রাক্তন প্রার্থী সেই একই কেন্দ্রের। আমার জন্য ব্যাপারটা এই নিয়ে আমার কিছু অ্যাজ বলার নেই। যেটা হচ্ছে খুব খারাপ হচ্ছে। আমি একদম আমার দলের যারা শীর্ষ নেতৃত্ব তাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, আমরা যে সংকল্প করেছিলাম, অর্থনৈতিক অনেক সংকল্প ছিল, কিন্তু মানুষ তার প্রভাব কবে পাবে না পাবে জানি না। তাদের কাছে সবার আগে যেটা মনে হয়েছিল যে এরা এলে একটু শান্তিতে ভালোভাবে আমরা থাকবো। 4th এপ্রিল আসার পর সেই মুখের ভাষা আমি সাধারণ মানুষের মধ্যে দেখেছিলাম, সেটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। আমি খুব বড় নেতা নই, আমি সামান্য মানুষ, সাধারণ মানুষের মধ্যে চলাফেরা করি। আমি কিন্তু সেই ফিলটা পাচ্ছি। আমার নেতাদের কাছে অনুরোধ, প্লিজ, বেড়াল প্রথম রাতেই মারতে হয়। যা পদক্ষেপ নেওয়ার, সে আপনার খুব কাছের লোক হোক, দূরের লোক হোক, তাকে দেখতে সুন্দর হোক, তাকে দেখতে কুৎসিত হোক, এসব বিচার না করে যদি আমি করি, আমার বিরুদ্ধেও পদক্ষেপ নিন। এবং নিয়ে শুধু নিলে হবে না, সেটাকে এমনভাবে প্রচার করুন যাতে সারা পশ্চিমবঙ্গের মানুষ জানে যে না, শ্রমিক দাশগুপ্ত একটা অন্যায় করেছিল এবং বিজেপি দল তাকে কঠোর শাস্তি দিয়েছে। এটাই হচ্ছে বিজেপি দল। সেদিনকে যদি করতে পারবেন, আমার বিরুদ্ধে শাস্তি নিলেও আমি অন্তত মনে মনে একটা বোধ করব যে আমি বিজেপি দলটা করি, যারা যেটা বলে সেটাই করে। এর বাইরে কিছু বলার নেই। এই ঘটনাগুলো যেটা হচ্ছে খুব দুর্ভাগ্যজনক হচ্ছে। একদমই তাই দাদা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে দল, মত, বর্ণ কোনো রকম রং না দেখে যদি কখনো এরকম ধরনের কাজ হয় তাহলে জিরো টলারেন্স নীতি। তো তার এই মন্তব্যকে সামনে রেখেই আপনি কি বার্তা দিতে চান? আমি একটাই জিনিস আমার মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীকে বলবো যে স্যার, আপনার উদ্দেশ্যটা ভালো, আমার দলের সভাপতির উদ্দেশ্য ভালো। এই নিয়ে হয়তো আমাদের কর্মীদের মধ্যে অনেকের উষ্মা আছে যে আপনারা যেহেতু আমাদেরকে ভায়োলেন্ট হতে দিচ্ছেন না, কিন্তু এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। আপনি খোঁজ নিন, আপনি যেহেতু মুখ্যমন্ত্রী বা আমি ওরকম ফুবেন্দুদা বলে আন্তরিকতা দেখানোর চেষ্টা করব না। আমি যথাযোগ্য সম্মান দিয়ে বলছি, স্যার, খবর নিন। পুলিশ কিন্তু প্রথম দিকে যেভাবে নিরপেক্ষভাবে কাজ করছিল এখন করছে না। আমি কোনো পার্টিকুলার রেফারেন্স দেব না। আপনি পুলিশ মন্ত্রী, দায়িত্ব আপনার। কিভাবে আপনি এটাকে কন্ট্রোল করবেন যাতে পুলিশ আসলে আপনারা যে বার্তাটা দিচ্ছেন নিরপেক্ষভাবে কাজ করে। আদারওয়াইজ মানুষ কিন্তু বলছে যে পুলিশের চরিত্র আর কুকুরের লেজ কোনোটাই সোজা হবে না। এটা সত্যি বলছে কি ভুল বলছে সেটা প্রমাণ করার দায়িত্ব স্যার আপনার ওপর। প্লিজ টেক কেয়ার অফ ইট।